পারভেজের সেই নিষ্ঠুর শর্তের কথা যখন আমি আরিয়ানের পরিবারকে জানালাম, আমার খুব ভয় লাগছিল। ভাবছিলাম এমন একটা দায়িত্বজ্ঞানহীন বাবার কথা শুনে তারা হয়তো বিয়েটাই ভেঙে দিবে। কিন্তু আরিয়ানের বাবা মা অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। আমার কথা শুনে আরিয়ানের বাবা মৃদু হেসে বললেন, বোন, আপনি একদম চিন্তা করবেন না। আমরা তো আপনার কাছে যৌতুক বা রাজকীয় আয়োজন চাচ্ছি না। আমরা শুধু আপনার ওই রত্ন প্রদীপটাকে আমাদের ঘরের লক্ষ্মী করে নিতে চাই। বিয়ের সমস্ত খরচ আয়োজন সব আমাদের। তাদের এই মহানুভবতা দেখে আমার চোখ দুটো আবার কৃতজ্ঞতায় ভিজে উঠলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। পারভেজ বা শাইলা কেউ এই বিয়ের কোনো কাজে হাত দিল না, যেন তারা এই বাড়ির কেউই না। কিন্তু আরিয়ানের পরিবার কোনো খামতি রাখলো না। তারা শহরের নামি পার্লার থেকে মানুষ পাঠালো রাইসাকে সাজানোর জন্য। লাল বেনারসি শাড়ি আর আরিয়ানের মায়ের দেওয়া ভারী সোনার গহনা যখন আমার রাইসা সেজে উঠলো, আমার মনে হলো আসমানের কোনো পরি বুঝে আমার এই জীর্ণ ঘরে এসে নেমেছে। তার সেই ডাগর চোখ আজ অবহেলার জল ছিল না, ছিল এক নতুন জীবনের স্বপ্ন। রাইসা হঠাৎ আমার হাতটা শক্ত করে টেনে তার পাশে বসালো। পার্লারের মেয়েটিকে ডেকে বলল, আপু, আমার মাকে খুব সুন্দর করে একটা শাড়ি পরিয়ে একটু সাজিয়ে দাও তো। আমি চমকে উঠে বললাম, আরে না না রাইসা, এই বয়সে আমি আবার কি সাজবো? তাছাড়া তোর বাবার শাইলা যদি দেখে। আমার কথা শেষ হওয়ার আগে রাইসা আমার মুখ চেপে ধরলো। তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। সে বলল, আজকের দিনটা তুমি ওদের ভয়ে গুটিয়ে থাকবে না আম্মু। আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। আমি দেখতে চাই আমার মা এই বাড়ির সবচেয়ে সুখী আর সুন্দর মা। রাইসার জেদের কাছে হেরে গিয়ে আমি একটা ভালো শাড়ি পরলাম। আয়নায় নিজের মুখটা দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। কত বছর পর আমার মুখে আজ একটুখানি হাসির রেখা ফুটে উঠেছে। আমরা যখন ঘর থেকে বের হলাম তখন পুরো ড্রয়িং রুম আরিয়ানের পরিবার রান্না আলো আর ফুল ঝলমল করছে। শাইলা আর পারভেজ এক কোনায় দাঁড়িয়ে সব দেখছিল। রাইসাকে সোনার গহনায় মোরা একদম পরীর মতো দেখতে, আর আমাকে এভাবে সেজে গুজে বের হতে দেখে শাইলার মুখটা হিংসায় একদম কয়লার মতো কালো হয়ে গেছে। সে যে রাইসাকে সারা জীবন চাকরানি বানিয়ে রাখতে চেয়েছিল, সেই রাইসা আজ রাজরানী হয়ে এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে। এই দৃশ্য যেন শাইলার বুকে তীরের মতো বিচ্ছিল। সে পারভেজের হাত খামচে ধরে ফিস ফিস করে হিংসা সরাচ্ছিল। কিন্তু আরিয়ানের পরিবারের আভিজাত্যের সামনে টু শব্দ করার সাহস তাদের ছিল না। বরযাত্রী নিয়ে আরিয়ান যখন ঘরে ঢুকলো, চারদিক যেন আলোয় ভরে গেল। শেরওয়ানি পরা আরিয়ানকে দেখতে সত্যি কোনো রাজপুত্রের চেয়ে কম লাগছিল না। সে সোজা এসে প্রথমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তার এই শিক্ষার ভদ্রতা দেখে শাইলা আর পারভেজের মুখ আরো চুন হয়ে গেল। পারভেজ লজ্জায় আর এক অদ্ভুত অপরাধ বোধে আরিয়ানের সামনে চোখ তুলে তাকাতে পারছিল না। যেই মেয়েকে সে 1 লিটার দুধের জন্য তাড়িয়ে দিয়েছিল, আজ সেই মেয়েকে নিতে সিঙ্গাপুর থেকে কোটিপতি বর এসেছে। বিধাতার এই চর পারভেজকে ভেতরে ভেতরে একদম ভেঙে চুরমার করে দিচ্ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। বিদায়ের ক্ষণ যখন এলো, রাইসা আমার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলো। আমি ওর কান্না ধরে রাখতে পারলাম না। কিন্তু এই কান্না কষ্টের ছিল না, এটা ছিল এক মস্ত বড় স্বস্তির কান্না। রাইসা আরিয়ানের হাত ধরে গাড়িতে ওঠার আগে পারভেজের সামনে গিয়ে দাঁড়ালো। পারভেজ ভেবেছিল মেয়ে হয়তো কেঁদে জড়িয়ে ধরবে, কিন্তু রাইসা তা করলো না। সে শুধু শান্ত গলায় বলল, ভালো থেকো বাবা, আশা করি আজকে থেকে তোমরা অনেক বেশি সুখে থাকবে। রাইসার এই কথা পারভেজের বুকের মধ্যে কতটা আঘাত করেছিল তা তার ফ্যাকাশে মুখ দেখে বোঝা যাচ্ছিল। গাড়িটা যখন স্টার্ট নিল, আমি জানালার কাচের উপাশে আরিয়ানের বুকে মাথা রাখা আমার হাসি মুখের পরীটাকে দেখছিলাম। শাইলা আর পারভেজ তখন বারান্দায় দাঁড়িয়ে হিংসা আর অপমানে জ্বলছিল। আর আমি ঘরের মেঝেতে সিজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম, যিনি আমার অবহেলিত মেয়েটাকে আর সব সুখের অবসান ঘটিয়ে রাজরানী করে পাঠালেন। দেখতে দেখতে রাইসার বিয়ের 1 মাস কেটে গেল। এই একটি মাসে আরিয়ান আর তার বাবা মায়ের ভালোবাসার চাদরে জড়িয়ে আমার মেয়েটার জীবনটা যেন বদলে গেছে। বিগত 18 বছরের অবহেলা আর দুঃখের সব দাগ এক নিমেষে ধুয়ে মুছে গেছে। আরিয়ানরা এখনই সিঙ্গাপুরে ফিরে যায়নি। তারা ঢাকাতে একটি ফ্ল্যাটে অবস্থান করছিল, রাইসার পাসপোর্ট ও ভিসার সমস্ত কাগজপত্র গুছিয়ে নেওয়ার জন্য। আর মাত্র কয়েকটা দিন, তারপরে রাইসা তার শ্বশুর শাশুড়ির সাথে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবে। ঢাকা থেকে রাইসা প্রতিদিন নিয়ম করে আমাকে ফোন করতো। ফোনের ওপাশ থেকে ওর কণ্ঠের সেই উপচে পড়া আনন্দ আর চঞ্চলতা শুনে আমার চোখ দুটো সুখে ভিজে উঠতো। ও বলতো, জানো আম্মু, আরিয়ান আর আব্বু আম্মু আমাকে এত আদর করে যে মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হয় না এই 1 মাসে ওরা আমাকে ঘরের কোনো কাজই করতে দেয়নি। শাশুড়ি মা তো আমাকে সবসময় পরীর মতো সাজিয়ে রাখতে পছন্দ করে। ফোনে মেয়ের এই রূপকথার মতো জীবনের গল্প শুনতাম আর মনে মনে ভাবতাম, যে মেয়েকে এই বাড়িতে চরম অবহেলা পেতে হয়েছিল, আজ আমার আল্লাহ তাকে কত সম্মানিত করেছেন। এই 1 মাসে অনাবিল সুখ আর পরম যত্নে আমার রাইসা যেন সত্যি সত্যি আসমানের এক ডানাকাটা পরি হয়ে উঠেছে। কথা শেষে রাইসা হঠাৎ আমাকে এক মস্ত বড় খুশির সংবাদ দিল। ও বলল, আম্মু, কালকে সকালে আমরা ঢাকা থেকে সরাসরি বাড়িতে আসছি। আরিয়ান নিজেই গাড়ি ড্রাইভ করে আমাকে নিয়ে আসবে। খবরটা শুনে খুশিতে আমার বুকটা ভরে উঠলো। পরক্ষণে এক তীব্র টেনশন আর দুশ্চিন্তা এসে আমার গলা টিপে ধরলো। নতুন বড় ঘরের জামাই প্রথমবার
শ্বশুর বাড়িতে পা রাখবে, অথচ এই সংসারে আমার নিজস্ব কোনো টাকা পয়সা নেই, কোনো অধিকার নেই। এত বড় মনের একজন মানুষ আর নিজের কলিজার টুকরো মেয়েটাকে আমি কিভাবে একটু ভালো মন্দ খাইয়ে আপ্যায়ন করব? অনেক ভেবে নিজের সব ভয় আর জড়তা কাটিয়ে আমি পারভেজের ঘরে গেলাম। পারভেজ আর শায়লা তখন ড্রয়িং রুমে বসে আয়েশ করে চা খাচ্ছিল। আমি পারভেজের দিকে তাকিয়ে খুব ধীর গলায় মিনতি করে বললাম, রাইসা আর জামাই কালকে প্রথমবার এই বাড়িতে আসবে, যদি একটু বাজার সদাই করে ভালো মন্দ কিছু আয়োজনের ব্যবস্থা করতে পারতেন। আমার কথা শেষ হওয়ার আগেই শায়লা হাতের চায়ের কাপটা ধপ করে টেবিলে নামিয়ে সরাসরি না করে দিল। সে মুকুসকে চড়া গলায় বলল, আমাদের কাছে কোনো ফালতু টাকা নেই। যে মেয়ে নিজের বাপের সম্মান না রেখে এক কাপড়ে বিদায় হয়েছে, তার জামাইকে আপ্যায়ন করার কোনো ঠেকা আমাদের পড়েনি। নিজের ব্যবস্থা নিজে করুক। এই সংসার থেকে একটা টাকাও ওসবের পেছনে খরচ করা হবে না। পারভেজ বরাবরের মতোই শায়লার এই অন্যায়ের সামনে এক জ্যান্ত পাথর হয়ে রইল। সে একটা শব্দ উচ্চারণ করলো না। আমি এক বুক কষ্ট আর তীব্র অপমান নিয়ে নিজের ঘরে ফিরে আসলাম। অশ্রু সজল চোখে আল্লাহর উপর ভরসা করে নিজের জমানো যৎসামান্য টাকা দিয়ে যতটুকু সম্ভব গুছাতে লাগলাম। পরের দিন দুপুরের দিকে আমাদের বাড়ির সামনে একটি চকচকে রাজকীয় গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো আরিয়ান আর আমার পরিমণি রাইসা। দামি শাড়ি, চমৎকার সাজ আর গহনায় রাইসাকে এতটাই অপরূপ লাগছিল যে শায়লা আর পারভেজের জানালার পর্দা সরিয়ে হা করে তাকিয়ে রইল। রাইসা ঘরে ঢুকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আরিয়ান পরম ভক্তিতে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারা গাড়ি থেকে বড় বড় কয়েকটা ব্যাগ নামালো। রাইসা ব্যাগ থেকে বের করে আমাকে অনেক রকমের দামি শাড়ি, উপহার আর প্রসাধন সামগ্রী দিল। পারভেজ দরজার আড়ালে দাঁড়িয়ে এক বুক অপরাধ বোধ আর মন খারাপ নিয়ে এসব দেখছিল। সে হয়তো ভাবছিল, এই মেয়েকে সে কোনোদিন একজোড়া ভালো জুতাও কিনে দেয়নি, আর সে নিজের মাকে কত শত উপহারে ভরিয়ে দিচ্ছে। ঠিক তখনই রাইসা পারভেজের সামনে গিয়ে দাঁড়ালো। ব্যাগ থেকে একটা অত্যন্ত দামি রাজকীয় ডিজাইনের পাঞ্জাবি বের করে পারভেজের হাতে দিল আর শায়লার দিকে বাড়িয়ে দিল একটা মহামূল্যবান সিল্কের শাড়ি। এত দামি পাঞ্জাবি আর শাড়ি দেখে শায়লা আর পারভেজের চোখ কপালে উঠে গেল। লুবি মন আর এত দামি উপহারের আকর্ষণ তারা কিছুতেই সামলাতে পারল না। মুখে না করার ভান থাকলেও হাত বাড়িয়ে উপহার দুটো লুফে নিল। ভাইয়ের জন্য অনেক উপহার এনেছে। আরিয়ান অত্যন্ত বুদ্ধিমান ছেলে। সে আসার পর থেকে লক্ষ্য করেছিল ঘরের পরিবেশ আর রান্না বান্নার আয়োজন তেমন একটা বড়সড় হয়নি। সে শাশুড়ির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আম্মু আমি একটু আসছি। সে নিজেই গাড়ি নিয়ে বাজারে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে একাই বিশাল বড় বড় রুই মাছ, খাসির মাংস, দেশি মুরগি আর হরেক রকমের ফলমূল কিনে নিয়ে আসলো। পারভেজ আর শায়লা ড্রয়িং রুমে বসে আরিয়ানের এই রাজকীয় বাজার আর আভিজাত্য দেখে নিজেদের ছোট লোকই মনে মনে টের পাচ্ছিল। আরিয়ানের আনা সেই বাজার দিয়ে আমি মনের আনন্দে রাঁধলাম আর সবাই মিলে একসাথে তৃপ্তি করে খেলাম। দেখতে দেখে আনন্দের এই 2টা দিন কেটে গেল। রাইস আর আরিয়ানের এবার ঢাকায় ফেরার পালা, কারণ আগামী কয়েকদিনের মধ্যে তারা সিঙ্গাপুরের বিমান ধরবে। বিদায়ের শেষ মুহূর্তে রাইসা পারভেজ আর শায়লার সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার হাত দুটো শক্ত করে চেপে ধরলো। সে আমার চোখের দিকে তাকিয়ে সবার সামনে স্পষ্ট এবং ধীর গলায় বলল, আম্মু এবার তুমি আমাদের সাথে যাবে। আমরা তোমাকে এই নরকে আর একা ফেলে রাখবো না। আমরা তোমাকে আমাদের সঙ্গে সিঙ্গাপুরে নিয়ে যাব। রাইসার এই হঠাৎ ঘোষণায় পারভেজ আর শায়লা একদম স্তব্ধ হয়ে গেল। শায়লার মুখটা হিংসায় আর রাগে কুঁচকে গেল। ঠিক তখনই আরিয়ান রাইসার কথায় সায় দিয়ে অত্যন্ত বিনীত কিন্তু শক্ত কণ্ঠে আমাকে বলল, হ্যাঁ আম্মু, রাইসা ঠিকই বলেছে। আমরা ঢাকায় ফেরার পরপরই আপনার পাসপোর্ট করার জন্য লোক পাঠিয়ে দিব। সিঙ্গাপুরে আমার বাবা মা ও আপনার কথা বারবার বলেছে। ওনারা চান আপনি আমাদের সাথেই থাকুন। আপনার সমস্ত দায়িত্ব এখন থেকে আমাদের। আরিয়ানের এই কথাটি যেন পারভেজ আর শায়লার গালে একটা মস্ত থাপ্পড় ছিল। যে মাকে সারা জীবন দাসী বানিয়ে অবহেলা করেছে, আর সেই মা সিঙ্গাপুরের মতো জায়গায় রাজকীয়ভাবে থাকতে যাচ্ছে। পারভেজের মুখটা লজ্জায় আর অনুশোচনায় মাটির সাথে মিশে গেল, আর শায়লার রাগে হিংসায় ভেতরে ভেতরে পুরো ছাই হতে লাগলো। আমি আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানালাম, কারণ তিনি আমার এবং আমার মেয়ের সমস্ত অবহেলার জবাব এত সুন্দর করে দেবেন তা আমি ভাবতেও পারিনি। রাইসা আর আরিয়ান ঢাকায় ফিরে যাওয়ার পর পুরো বাড়িটা যেন আবার এক মস্ত বড় নিস্তব্ধতায় ডুবে গেল। তবে এবারে নিস্তব্ধতা আগের মতো গ্লানি বা কান্নার ছিল না। এ ছিল এক বুক প্রতীক্ষা আর পরম শান্তি নীরবতা। ড্রয়িং রুমের সোফায় শায়লা আর পারভেজ তখন স্তব্ধ হয়ে বসেছিল। রাইসার দিয়ে যাওয়া দামি সিল্কের শাড়ি আর রাজকীয় পাঞ্জাবিটা তাদের কুলেই পড়েছিল, কিন্তু তাদের মুখে কোনো কথা ছিল না। যে মেয়েকে তার আজীবন অলক্ষী আর বোঝা বলে ঘরের কোণে ফেলে রেখেছিল, সে মেয়ের জামের আভিজাত্য আর উদারতা তাদের অহংকারের দেওয়ালে এমন এক চড় মেরেছে যে লজ্জায় তারা আমার সাথে চোখ মেলাতে সাহসটুকু পাচ্ছিল না। আমি আমার ছোট ঘরটিতে ফিরে এসে আলমারিতে রাইসার দেওয়া নতুন শাড়িগুলো গুছিয়ে রাখলাম। আলমারির আয়নায় নিজের ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে মনে হলো আজ কত বছর পর আমার বুকের ভেতরের পাথরটা নেমে গেছে। দেখতে দেখতে আরো 15টা দিন কেটে গেল। এই দিনগুলো আরিয়ান ঢাকা থেকে পাসপোর্টে লোক পাঠিয়ে আমার সমস্ত কাগজপত্র করানোর ব্যবস্থা করে দিয়েছিল। রাইসা প্রতিদিন ফোন করে বলতো, আম্মু সব গুছিয়ে নাও, আর মাত্র কয়েকটা দিন, তারপর সিঙ্গাপুরে আমাদের ছোট্ট সংসারে তুমি হবে আমাদের রানী।
আমি হাসতাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠতো। এই বাংলাদেশ, এই চেনা আকাশ বাতাস ছেড়ে এত দূরে চলে যাব, ভাবলেই তো এক অদ্ভুত জড়তা গ্রাস করতো। কিন্তু তার চেয়ে বড় একটা কষ্ট আমার মনকে প্রতিনিয়ত ছিঁড়ে খাচ্ছিল। আমার কলিজার টুকরো রাইসা সিঙ্গাপুরে চলে যাচ্ছে। অবশেষে সেই দিনটি এলো। পরদিনই আরিয়ান, রাইসা আর তার শ্বশুর শাশুড়ি সিঙ্গাপুরের ফ্লাইট। দেশ ছাড়ার আগে শেষবারের মতো আমার সাথে দেখা করতে আরিয়ান রাইসাকে নিয়ে আমাদের এই বাড়িতে এলো। গাড়ি থেকে রাইসা যখন নামলো, ওর চোখে মুখে বিদায়ের এক করুণ আভা। আজ ওর পরনে ভারী গহনা বা দামি সিল্কের শাড়ি ছিল না, একটা সাধারণ সুতির থ্রি পিস পরে আমার মেয়েটা যখন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো, আমাকে জড়িয়ে ধরলো, আমার ভেতরে সব বাঁধ ভেঙে গেল। আমি রাইসাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে অজোরে কাঁদতে লাগলাম। রাইসা আমার কাঁধে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওহ, কি যে সেই কান্নার ব্যাকুলতা! রাইসার জন্মের পর সেই দীর্ঘ 18 বছর আমার প্রতিটা মুহূর্ত একসাথে কাটিয়েছি। শায়লার অত্যাচার, পারভেজের অবহেলা, ক্ষুধায় কষ্ট, সবকিছু আমরা দুজন একসাথে জড়িয়ে সহ্য করেছি। আজ এই প্রথম আমার সেই ছোট্ট মেয়েটি আমার থেকে হাজার হাজার মাইল দূরে এক সম্পূর্ণ অচেনা দেশে চলে যাচ্ছে। মন চাইলেও আমি আর ছুটে গিয়ে ওকে বুকে টেনে নিতে পারবো না। ও অসুস্থ হলে কপালে জলপট্টি দিতে পারবো না। এই চিরন্তন মাতৃত্বের আকুলতায় আমার চোখ ভিজে জল নামছিল। আমি ওর কপালে গালে বারবার চুমু খেয়ে বলছিলাম, আমার মাটারে তোমরা ভালো রেখো আল্লাহ, আমার পরিটাকে তুমি আগলে রেখো। রাইসা আমার চোখের জল মুছিয়ে দিয়ে গদগদ কণ্ঠে বলল, আম্মু তুমি এভাবে কাঁদলে আমি যেতে পারবো না। তুমি তো জানো আর মাত্র কয়েক মাসের তো ব্যাপার। আরিয়ান তোমার পাসপোর্টের সব ব্যবস্থা করে দিচ্ছে। ভিসাটা হয়ে গেলেই আরিয়ান নিজে এসে তোমাকে আমার কাছে নিয়ে যাবে। আমরা তোমাকে ছাড়া বেশি দিন থাকবো না আম্মু। পাশ থেকে আরিয়ান এগিয়ে এসে পরম শ্রদ্ধায় আমার মাথায় হাত বুলিয়ে দিল। সে খুব আশ্বস্ত করা গলায় বলল, আম্মু আপনার মেয়েকে আমি আমার চোখের মনি করে রাখবো। আপনাকে দেওয়া কথা আমি এক বিন্দুও ভুলবো না। ঢাকায় নেমে আমি ভিসার কাজটা দ্রুত শেষ করার তাগিদ দেব। খুব শীঘ্রই আপনি আমাদের সাথে থাকবেন, আপনি একদম চিন্তা করবেন না। জামাইয়ের এই কথা আমার বুকের ভেতরটা কিছুটা হলেও শান্ত হলো। বিদায়ের সময় ঘনিয়ে এলো। সদর দরজার সামনে গাড়ি স্টার্ট দিয়ে দাঁড়িয়ে আছে। পারভেজ আর শায়লা দূর থেকে এই বিদায়ের দৃশ্য দেখছিল। পারভেজের চোখে আজ আমি প্রথমবার এক ফোঁটা জল দেখতে পেলাম। হয়তো নিজের কৃতকর্মের অনুশোচনা আজ তাকে কুরে কুরে খাচ্ছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলার ক্ষমতা বা অধিকার সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। রাইসা গাড়িতে ওঠার আগে শেষবারের মতো আমার পাশ হয়ে সালাম করলো। পারভেজের দিকে তাকিয়ে রাইসা বলল, ভালো থেকো বাবা, শরীরের যত্ন নিও, ভাইয়ের দিকে খেয়াল রেখো, আসি। আমি আরিয়ানের ডান হাতটা টেনে নিয়ে তার উপর রাইসের হাতটা রাখলাম। 18 বছর আগে এক নির্মম বাপের হাত থেকে এই মেয়েকে আমি নিজের আঁচল দিয়ে আড়াল করে বাঁচিয়েছিলাম। আর আজ দ্বিতীয়বার অত্যন্ত আবেগ দিয়ে, এক বুক বিশ্বাস আর চোখের জল দিয়ে আমার রাজকন্যাকে রাজপুত্রের হাতে চিরকালের জন্য তুলে দিলাম। গাড়িটা যখন ধুলো উড়িয়ে চোখের আড়াল হয়ে গেল, আমি আকাশের দিকে তাকিয়ে হাত তুললাম। আমার মেয়ে সুখে থাক, এই পৃথিবীর সব অবহেলার অবসান ঘটিয়ে ও যেন রানীর মতো বেঁচে থাকে। একজন মায়ের কাছে এর চেয়ে বড় চাওয়া আর কি বা হতে পারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এই গল্পের বাকি অংশ শোনার জন্য পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।